নমস্কার, আমি সুমন চৌধুরী। আর আজকে আমার লেখা তাবেদার গল্পের দ্বিতীয় পার্ট। প্রথম পর্বে আপনারা শুনেছিলেন একজন জমিদার বাড়ির ছেলে স্বয়ম্ভু নিজে এসে গ্রামের সমস্ত মহামারীতে আক্রান্ত মানুষদেরকে সুস্থ করে বাড়ি ফিরে, এবং বাড়ি ফিরে তার মা যখন জানে যে অসুস্থ হয়ে পড়ে, তখন সে তার মাকেও সুস্থ করে তারপর সে আবার শহরের উদ্দেশ্যে রওনা হয়। সে একজন ডাক্তার এবং সে খুব মেধাবী একজন ছাত্র ছিল তাদের কলেজে। কিন্তু এই ধরনের কাজ এবং জমিদারি ছেড়ে ডাক্তারি করা শহরে গিয়ে এটা তার বাবার পছন্দ ছিল না। তো যাই হোক, এই তার বাড়ি ছেড়ে আবার শহরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর্যন্ত ছিল প্রথম পর্ব। এবার শুরু হবে দ্বিতীয় পর্ব। বিকেল 5টা সাড়ে 5টা নাগাদ সে গ্রাম থেকে বেরোলো। গাড়িতে ছাড়তে এসেছিল তার পুরো পরিবার। গ্রামের অনেক মানুষই তার সঙ্গে দেখা করতে এসেছিল, কিন্তু স্টেশনে পৌঁছাতে আরও প্রায় ঘন্টা দেড়েক লেগে গেল। 6:30 পৌনে 7টা এরকম সময়ে সে পৌঁছালো। আধ ঘন্টা পরেই ট্রেন। বাবার তাকে শহরে পাঠাতে ইচ্ছে ছিল না, তাই মুখ ভার করে থাকলেও মা কথা বলল। মা বলল, বাবা, অত দূরে ডাক্তারি না করে বাবার কথা শুনে কাছে পিঠেই কোথাও থাকলে তো পারতিস। ছেলে কোমল সুরে মাকে বলল, আচ্ছা মা, ভেবে দেখব। এরপর মাকে বাবাকে প্রণাম করে, দাদাকে প্রণাম করে বিদায় জানিয়ে ট্রেনে চেপে পড়ল। ট্রেন ছাড়লো সন্ধ্যা 7:15। এই ট্রেন থেকে নেমে আবার তাকে ট্রেন ধরতে হবে। ওটা মেন লাইনের ট্রেন। সেটা সন্ধ্যে 8:30টায় এখান থেকে ট্রেন ছেড়ে দিল। সেই স্টেশনে পৌঁছাতে সময় লাগবে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা হয়ে যেতে পারে। যথাসময়ে ট্রেন পৌঁছালো। নেমে কয়েক মুহূর্ত বসতে খবর এলো 8:30টার ট্রেনটা আজ 3 ঘন্টা লেট আছে, 11:30টায় ঢুকবে। কী করা যায়? ওয়েটিং রুমে আশ্রয় নিতে হলো। রাতের খাওয়া দাওয়া সেরে সঙ্গে ঘরে ফোনও করে নিল। ওই ফাঁকেই ট্রেন ঢুকলো 12টায়। ব্যাগপত্র সামান্য ছিল, তাই সেগুলোকে গুটিয়ে উঠে পড়ল। মনে মনে ভাবলো, আর নয়, শরীর খুব ক্লান্ত, একটু ঘুমিয়ে নেব। ট্রেন ছাড়লো, আর সঙ্গে স্বয়ম্ভুর চোখও লাগলো। 2 থেকে 3 ঘন্টা হবে ঘুমিয়েছে। হঠাৎ শব্দ কানে এলো, মৃদু কিন্তু স্পষ্ট। দাদাবাবু, ও দাদাবাবু। চোখ মেলে দেখলো স্বয়ম্ভু। মদনদা, তুমি তুমি কোথায় যাচ্ছ? মদন জবাব দিল, এই যে আপনার সঙ্গে। আমার সঙ্গে? আমার সঙ্গে যেতে কে বললো তোমাকে? আগে আপনি একা মানুষ, রেঁধে বেড়ে খেতে অসুবিধা হবে, তাই। না না, তোমাকে যেতে হবে না, অনেকটা কড়াভাবেই বলল। এর পরের স্টেশনে তুমি নেমে যাবে। কিছু টাকা দেব, ওতেই বাড়ি ফিরে যাবে। না দাদাবাবু, আমার টাকা চাই না। আর ফিরতে হলে আমি কি স্টেশনে তোয়াক্কা করতাম? মানে? ও কিছু না, আপনি ঘুমন, আমি ঠিক আছি। না বলবেন না। আর বেশি কথা না বাড়িয়ে চোখ খুব লেগেছিল স্বয়ম্ভুর, তাই সে আবার চোখটা বুজে দিল। পরে দেখা যাবে এই বিষয়ে। স্বয়ম্ভু যেখানে নামবে সেখানে স্টেশনে এসে থামলো এবং সে নেমে পড়ল। কিন্তু যখন তার চোখ খুলেছিল, সে মদনকে দেখতে পায়নি। চমকে গেছিল। এ কি, মদনদা তো বসেছিল, কোথায় গেল? আমার সঙ্গেই তো আসছিল। বোধহয় বকাঝকার চপটে সত্যি পরে স্টেশনে নেমে গেছে, মনে মনে ভাবল স্বয়ম্ভু। এরপর ব্যাগপত্র গুটিয়ে নিয়ে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে একটা ট্যাক্সি করে পৌঁছালো ফ্ল্যাটে।
পৌঁছেই জামা কাপড় ছেড়ে স্নান করে নিল। কাল খুব ক্লান্তি গেছে, আজ একটু হালকা কিছু খেয়ে ঘুমিয়ে নেবে। ঘুমোলেও ক্লান্তি ঘুচে না কখনো। স্নান করে বেরিয়ে এসেই দেখে প্লেটে ভাত, ডাল, তরি তরকারি ও মাছ সাজানো। কিছুটা হকচকিয়ে যায় সে। কয়েক মুহূর্ত নিজেকে সামলে নিয়ে ছুটে যায় দরজার দিকে, খোলা আছে কিনা দেখতে। কে ঢুকলো তাহলে ঘরের ভিতরে? আর তারপর আরও চমকে যায়, কেননা দরজা যেমন লাগানো ছিল তেমনই লাগানো, কারো ঢোকার কোনো কথা নেই। এবার ছুটে যায় রান্নাঘরের দিকে, কিন্তু ঢোকার মুখেই মদন হালকা হাসি মুখে বলে ওঠে, দাদাবাবু, আর কিছু চাইলে বলুন, আমি এখানেই রেঁধে দিচ্ছি। স্বয়ম্ভু অবাক হয়ে যায়, কী করে ঢুকলো এই মানুষটা। বাড়িতে ফোন করে জানায় যে মদন তার সঙ্গে চলে এসেছে এবং কখন ঢুকেছে, কখন বেরিয়েছে, কিভাবে এসেছে কিছুই জানে না। কিন্তু বাড়ির থেকে তাকে যে খবরটা দেয় তাতে সে আরও চমকে ওঠে এবং হাতে ফোনটা নিয়েই হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে, যখন জানে মদন বেঁচে নেই। ওই মহামারীর সময় প্রথমেই মদনই মারা গিয়েছিল।